আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হাসপাতালের কেবিনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে নিবিড় তত্ত্বাবধানে। করা হবে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। একই দিনে সংসদ ও গণভোটের প্রস্তুতি, তফসিলের পর ইসির বাজেট সংশোধন করবে অর্থ মন্ত্রণালয়। এ পর্যন্ত ২১,০০০-এর বেশি প্রবাসী ভোটারের নিবন্ধন। ভূমিকম্পের পর চিহ্নিত ৩০০ ভবনের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে রাজউক। ঝুঁকি ও করণীয় নিয়ে বিশেষজ্ঞদের সাথে সলা পরামর্শ প্রধান উপদেষ্টা। ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে গুরুত্ব দেবে বিএনপি। অপতথ্য মুক্ত সাংবাদিকতা চায় এনসিপি। জনস্বার্থ ও পেশাদারিত্ব বজায় রাখতে দলগুলোর সদিচ্ছার প্রত্যাশা। রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কেবিনে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এর আগে নিজের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া। নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানান তার চিকিৎসক। বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গতকাল তার বেশ কিছু টেস্ট করানো হয়। রোববার রাত ৮টায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের। চ্যালেঞ্জ হলেও একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট করা সাশ্রয়ী হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, তফসিল ঘোষণার পর ইসিকে চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি। দেশে প্রথমবারের মতো একসাথে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। অনেকে এটিকে চ্যালেঞ্জ মনে করলেও সরকারের ভাবনা দুটি একসাথে হয় যৌক্তিক। সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ভোট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। জানান, তফসিল ঘোষণার পর ইসিকে চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন, এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে। আপনি 2 দিন নিয়ে আসবেন, তাদেরকে ইসে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। অর্থাৎ একদিনে করাটা, পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো। লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার এবং এটাকে সুষ্ঠুভাবে করা যেত। নির্বাচন উপলক্ষে পুলিশের বডি ক্যামেরা কেনার ব্যাপারে অর্থ উপদেষ্টা জানান, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেওয়া হবে, তবে তার পরিমাণ কতটুকু সেটি ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। না, এটা আমি ঠিক করব না, এটা তো সে আমাদের দায়িত্ব না। এটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে বসে, কারণ ব্যবহার করুক, ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে, বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব না। ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিন সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো যেন দুর্বল না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। আপনার সংস্কার নেওয়ার জন্য আস্তে আস্তে একজন একটা অ্যাথলেটকে আরও বেশি ট্রেনিং করার জন্য আস্তে আস্তে ফিজিক্যালি প্রস্তুত হতে হয়। এটা একটা সংস্কার ওরকম একটা ক্রমান্বয় প্রক্রিয়া, ইনক্রিমেন্টাল প্রসেসে করতে হবে। আমাদের এখানে সংস্কার চিন্তা থাকতে হবে এবং এটা কিছুটা আরেকটু বাস্তবচিত হতে হবে। আইন উপদেষ্টা বলেন, শুধু আইন মন্ত্রণালয়ে 21টি সংস্কার আনা হয়েছে। বিচার বিভাগে যে সংস্কার হয়েছে তাতে আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যতম স্বপ্ন হচ্ছে যাওয়ার আগে 64টা জেলায় লিগালি ম্যান্ডেটরি করে দিয়ে যাবে। ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক নয়, সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ ভূমিকম্প বিশেষজ্ঞরা। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তারা এই মত দেন। বিশেষজ্ঞরা বলেন, 48 ঘন্টা, 10 দিন বা 1 মাসের মধ্যে বড় ভূমিকম্প হবে, এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। ভূমিকম্পের সুনির্দিষ্ট সময় কেউ বলতে পারে না। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সরকার অবৈজ্ঞানিক পদক্ষেপ নিতে চায় না, এজন্য স্বল্পতম সময়ের মধ্যে বিশেষজ্ঞদের লিখিত পরামর্শ চেয়েছেন তিনি। একই সঙ্গে টাস্কফোর্স ও বিশেষজ্ঞ কমিটি গঠনের কাজ চলছে বলেও জানান। বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ বড় ভূমিকম্প প্রবণ এলাকা নয়, তবে পর্যাপ্ত প্রস্তুতি জরুরি। এছাড়া গুজব রোধে তথ্যের যথাযথ প্রচার এবং বিদেশে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞদের সাথে সমন্বয় বাড়ানোরও পরামর্শ দেন তারা। বৈঠকে মন্ত্রণালয়ের উপদেষ্টা, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অংশ নেন।
ভূমিকম্পের পর রাজধানীতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ৩০০ ভবনের জন্য ব্যবস্থা নিচ্ছে রাজুক। এক সেমিনারে এই তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির চেয়ারম্যান। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, পরিকল্পিত নগর বাস্তবায়নে রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার। আর পরিবেশ উপদেষ্টা সুপারিশ করেন এলাকাভিত্তিক ঝুঁকি নিরূপণে দ্রুত পদক্ষেপ গ্রহণের। সাম্প্রতিক ভূমিকম্প একের পর এক আফটার শক আরও একবার সামনে এনেছে নগর ঢাকার ঝুঁকি। এরই প্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজন করে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা। ভূমিকম্পের সময় এই ধরনের জলাশয় জলাভূমিতে আপনি যত ধরনের ইঞ্জিনিয়ার স্ট্রাকচার বানান, সেটা লিকুইফেকশন এবং অন্যান্য কারণে সেগুলো ধসে পড়তে পারে। আর্থকোয়েকে যত লোক মারা না যায়, তারপরে বেশি লোক মারা যায়। সেই বিল্ডিংগুলোকে মার্কিং করে সবুজ, হলুদ, লাল এরকম মার্কিং করে ব্যবস্থা নিতে হবে। সবাই গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন। এই ভূমিকম্পের ক্ষেত্রেও, ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো। সংবাদ মাধ্যমকে লেজুর বৃত্তির সুযোগ না দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানালেন সম্প্রচার মাধ্যমের নীতি নির্ধারকরা। যদিও গণমাধ্যমের অতীতের অতি রাজনীতিকরণের দায় সাংবাদিকদের উপরই চাপান বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি। বিজেসির মতবিনিময় সভায় অপতথ্য বন্ধ করে গণমাধ্যমকে জনবান্ধব হওয়ার পরামর্শ দিয়েছেন রাজনীতিবিদরা। বিজেসির পক্ষ থেকে জাতীয় সম্প্রচার কমিশন সহ 7 দফা সুপারিশ উত্থাপন করা হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসির ধারাবাহিক মতবিনিময়ের শেষ পর্বে ছিলেন রাজনীতিবিদ ও সম্প্রচার মাধ্যমের নীতি নির্ধারকরা। মতবিনিময়ের শুরুতেই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে 7 দফা সুপারিশ তুলে ধরে বিজেসি। সম্প্রচার সংবাদ মাধ্যমকে স্বাধীন সম্পাদকীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হতে দেওয়ার রাজনৈতিক অঙ্গীকার করতে হবে। মৌলিক এসব দাবি বাস্তবায়নে আগামীর নীতি নির্ধারকদের সহায়তা চান বিজেসি নেতারা। গণমাধ্যমেরও জবাব দিতে থাকবে জনগণের কাছে, সরকারও এটি অহেতুক বাধাগ্রস্ত করবে না। যদিও দাবির সাথে খুব বেশি দ্বিমত ছিল না রাজনীতিবিদদেরও, তবে তারা সম্প্রচার মাধ্যমকে আরো বেশি জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ার তাগিদ দেন। গত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে যে ভয়ের রাজত্ব ছিল, এই ভয়ের রাজত্ব কিন্তু এখনো শেষ হয় নাই। প্রায় সমান যোগ্যতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাশ করে কেউ আমলাতন্ত্রে যাচ্ছেন আর কেউ গণমাধ্যমে যাচ্ছেন। আমলাতন্ত্রে একটা নিশ্চিত জীবনের মধ্যে ঢুকছেন, কিন্তু গণমাধ্যমে তাকে একটা অনিশ্চিত জায়গাতে থাকতে হচ্ছে। তাহলে আসলে সেই ব্যক্তির কাছ থেকে তার পেশার যে পেশাদারিত্ব, এটা আশা করা কঠিন। সরকারের পক্ষ থেকে একটা স্ট্রং সোর্স প্রত্যেকটা টেলিভিশনকে হতে পারে তাদের টিআরপির আলোকে বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেওয়া যেতে পারে। তারা শুধু ওয়াচ ডগ না, তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইন্ডার হতে পারে। আমরা যে পাবলিক ইন্টেলেকচুয়ালিজমের কথা বলি, আমি মনে করি যে সেটা সাংবাদিকরাই করতে পারেন। গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব।